তুমি কখনো ভেবে দেখেছ তোমার শরীরের ভেতরে এই মুহূর্তে ঠিক কি চলছে? প্রতিদিন যে অন্ন তুমি গ্রহণ করছো তা কি তোমার রক্তে মিশে তোমাকে প্রাণশক্তি দিচ্ছে, নাকি তোমার অন্ত্রের অন্ধকারে তা জমা হয়ে বিষ বা আম তৈরি করছে? প্রাচীন ঋষিমুনিরা বলে গেছেন, যথা অন্নং তথা মনঃ, অর্থাৎ তুমি যেমন খাবার খাবে তোমার চিন্তা ও চেতনা ঠিক তেমনই হবে। কিন্তু আধুনিক এই ঝকঝকে জীবনের আড়ালে আমরা ভুলে গেছি আমাদের শরীরের ভেতরের সেই জঠরাগ্নির কথা। একটু স্থির হয়ে চিন্তা করো, তোমার কি প্রায়ই পেটে অস্বস্তি হয়, খুব ক্লান্ত লাগে, কিংবা সকালে ঘুম থেকে ওঠার পর নিজেকে ভারী মনে হয়? যদি উত্তর হ্যাঁ হয়, তবে জেনে রাখো তোমার খাবার হজম হচ্ছে না, বরং তা শরীরের ভেতরে পচে যাচ্ছে। আর এই পচন থেকে জন্ম নিচ্ছে অলসতা, উদ্বেগ এবং দীর্ঘমেয়াদী রোগ। আয়ুর্বেদ শাস্ত্র বলছে, রোগ বাইরের কোনো শত্রু নয়, বরং তোমার ভেতরের নিভে যাওয়া আগুনের আর্তনাদ। এই ভিডিওতে আমরা কোনো সাধারণ ডায়েট চার্ট নিয়ে কথা বলবো না, আমরা ডুব দেব হাজার বছরের প্রাচীন বৈদিক বিজ্ঞানে। জানব কিভাবে মাত্র 21 দিনের এক আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক যাত্রার মাধ্যমে তুমি তোমার ভেতরের সেই নিভে যাওয়া অগ্নিকে আবার প্রজ্বলিত করতে পারো। প্রস্তুত হও, কারণ এই যাত্রা কেবল তোমার পেটের নয়, তোমার চেতনার আমূল পরিবর্তনের। আমাদের এই নশ্বর শরীরটা আসলে একটা মন্দিরের মতো, আর সেই মন্দিরের গর্ভগৃহে জ্বলছে এক পবিত্র আগুন, যাকে বেদে বলা হয়েছে জঠরাগ্নি। তুমি যখন খাবার খাও তখন তুমি আসলে সেই অগ্নিতে আহুতি দিচ্ছ। এখন প্রশ্ন হলো, তোমার সেই যজ্ঞের আগুন কি দাউদাউ করে জ্বলছে, নাকি ধোঁয়া আর ছাইয়ে ঢেকে গেছে? বৈদিক বিজ্ঞান অনুযায়ী আমাদের পরিপাকতন্ত্র কেবল একটা জৈবিক প্রক্রিয়া নয়, এটা একটা মহাজাগতিক রূপান্তর। তুমি যখন খাবার গ্রহণ করো সেই খাবারকে প্রাণশক্তিতে রূপান্তরিত করার দায়িত্ব এই জঠরাগ্নির। কিন্তু আজ আমরা অসময়ে খেয়ে, ভুল খাবার খেয়ে সেই আগুনকে নিভিয়ে ফেলেছি। যখন এই আগুন দুর্বল হয়ে যায় তখন খাবার আর রূপান্তরিত হতে পারে না, ফলে তা পেটের ভেতরে পড়ে থেকে পচতে শুরু করে। আয়ুর্বেদে একেই বলা হয় আম। এই আম হল শরীরের প্রথম বিষ। এটা যখন তোমার ধমনীতে, তোমার কোষে কোষে ছড়িয়ে পড়ে, তখনই শুরু হয় অকাল বার্ধক্য আর মানসিক অশান্তি। তুমি জানো কেন প্রাচীনকালে খাওয়ার আগে জল ছিটিয়ে মন্ত্র পাঠ করা হতো? সেটা কোনো অন্ধবিশ্বাস ছিল না, সেটা ছিল সেই জঠরাগ্নির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং মস্তিষ্ককে সংকেত দেওয়া যে প্রস্তুত হও, অন্ন আসছে। কিন্তু আজ আমরা টিভির সামনে বসে বা ফোনে স্ক্রল করতে করতে অন্ন গ্রহণ করি। আমরা অন্নকে ভোগ করি না, শুধু গিলে ফেলি। ফলে আমাদের মস্তিষ্ক জানতেই পারে না কখন কোন এনজাইম নিঃসরণ করতে হবে। এর ফলাফল সেই পচন। তোমার মনে হতে পারে, আমি তো দামি ফল খাচ্ছি, প্রোটিন খাচ্ছি, তাহলে আমার সমস্যা কোথায়? বন্ধু, সমস্যা খাবারে নয়, সমস্যা তোমার গ্রহণের পদ্ধতিতে। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে খাবার যখন কৃতজ্ঞতার সাথে গ্রহণ করা হয় তখন তা প্রসাদ হয়ে যায়, আর যখন তা কেবল জিভের স্বাদে বা তাড়াহুড়ো করে খাওয়া হয় তখন তা ভার হয়ে দাঁড়ায়। বিজ্ঞান বলছে, আমাদের পাকস্থলী কোনো মিক্সার গ্রাইন্ডার নয় যে তুমি যা দেবে তাই পিষে ফেলবে। আয়ুর্বেদ বলে, পাকস্থলীর 1/3 পূর্ণ করতে হয় শক্ত খাবার দিয়ে, 1/3 জলীয় তরল দিয়ে, আর বাকি 1/3 রাখতে হয় বায়ু চলাচলের জন্য। কিন্তু আমরা আমাদের উদরকে কানায় কানায় পূর্ণ করে ফেলি। যখন বায়ু চলাচলের জায়গা থাকে না তখন সেই জঠরাগ্নি নিভে যায়। ঠিক যেমন একটা মোমবাতির ওপর কাঁচের গ্লাস চাপা দিলে তা নিভে যায়। খাবার পচে যাওয়ার প্রথম লক্ষণ হল জিভের ওপর সাদা আস্তরণ, মুখে দুর্গন্ধ এবং অসময়ে খিদে পাওয়া বা একেবারেই খিদে না থাকা। এই পচন কেবল শারীরিক নয়, এটি তোমার মেজাজকেও খিটখিটে করে তোলে। কারণ আমাদের অন্ত্র বা গাঁট হল আমাদের দ্বিতীয় মস্তিষ্ক। অন্ত্রে যখন বিষ তৈরি হয় তখন মাথায় নেতিবাচক চিন্তার ভিড় জমে। তুমি কি অনুভব করতে পারছো, তোমার অলসতার কারণ বাইরের কাজ নয়, বরং তোমার ভেতরের এই অবিন্যস্ত যজ্ঞশালা? আমরা আজ থেকে এক দীর্ঘ এবং গভীর যাত্রায় প্রবেশ করছি। এই 21 দিন কেবল তোমার খাদ্যাভ্যাস পরিবর্তন করবে না, তোমার কোষের স্মৃতি বদলে দেবে। প্রথম সপ্তাহে আমাদের কাজ হবে শরীর থেকে সেই জমাট বাঁধা বিষ বা আম দূর করা। প্রাচীন ঋষিরা বলতেন, সূর্য যখন আকাশে মধ্য গগনে থাকে তখন আমাদের জঠরাগ্নিও সবচেয়ে শক্তিশালী হয়। তাই তোমার দিনের প্রধান আহার হওয়া উচিত দুপুর 12টা থেকে 1টার মধ্যে। তুমি কি খেয়াল করেছ, সূর্যাস্তের পর প্রকৃতি শান্ত হয়ে আসে। পশু পাখিরাও তাদের আহার বন্ধ করে দেয়, কিন্তু আমরা তখনই সবচেয়ে ভারী খাবার খাই। যখন প্রকৃতি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে
তখন তুমি তোমার শরীরকে হজম করার কঠিন কাজে ব্যস্ত রাখছ। এটা প্রকৃতির বিরুদ্ধাচরণ। পরবর্তী 21 দিন তোমাকে একটি নিয়ম কঠোরভাবে পালন করতে হবে, মিতাহার। অর্থাৎ খিদে মেটানোর জন্য নয়, শরীরকে পুষ্ট করার জন্য খাওয়া। প্রতিটা লোকমা তোমাকে অন্তত 32 বার চিবিয়ে খেতে হবে। কেন 32 বার? কারণ তোমার লালা রসে থাকা এনজাইমগুলোই হল পরিপাকের প্রথম চাবিকাঠি। মুখে যখন খাবার তরল হয়ে যাবে, তখন পাকস্থলী তাকে পরম আদরে গ্রহণ করবে। মনে রাখবে, পাকস্থলীতে দাঁত নেই, তাই চিবানোর কাজটা মুখেই শেষ করতে হবে। তুমি জানো, জল কেবল তৃষ্ণা মেটানোর মাধ্যম নয়, জল হলো এক মহাশক্তিশালী বাহক, যা তোমার শরীরের ভেতরের আগুনকে জ্বালিয়ে রাখতে পারে, আবার এক নিমেষে নিভিয়েও দিতে পারে। বৈদিক শাস্ত্রে জলকে বলা হয়েছে জীবন, কিন্তু সেই জীবনকে ব্যবহারের এক নির্দিষ্ট বিজ্ঞান আছে। অধিকাংশ মানুষ যে ভুলটি প্রতিদিন করে, তা হল খাবারের মাঝখানে বা খাবার শেষ করেই গ্লাসের পর গ্লাস জল পান করা। একটু কল্পনা করো, তোমার পেটের ভেতরে জঠরাগ্নি সবে জ্বলতে শুরু করেছে, খাবারগুলোকে হজম করার জন্য অ্যাসিড তৈরি হচ্ছে, আর ঠিক সেই মুহূর্তে তুমি ওপর থেকে এক গ্লাস ঠান্ডা জল ঢেলে দিলে। কি হবে তখন? সেই আগুন নিভে যাবে। খাবার আর পুড়বে না, বরং তা জলের সাথে মিশে এক আঠালো তরল তৈরি করবে, যা তোমার অন্ত্রের দেয়ালে আটকে যায়। এটাই সেই পচন, যার কথা আমরা আগে বলছিলাম। বৈদিক নিয়ম হল ভোজনান্তে বিষম বাড়ি, অর্থাৎ ভোজনের শেষে জল পান করা বিষের সমান। খাওয়ার অন্তত 45 মিনিট আগে এবং 45 মিনিট পরে জল পান করা উচিত। আর সেই জল হতে হবে কক্ষ তাপমাত্রার বা হালকা কুসুম গরম। বরফ দেওয়া ঠান্ডা জল তোমার শরীরের সূক্ষ্ম নাড়িগুলোকে সংকুচিত করে দেয়, ফলে রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হয়। 21 দিনের এই যাত্রায় তোমাকে প্রতিজ্ঞা করতে হবে, তুমি জল খাবে বসে, চুমুক দিয়ে, যেন জলের প্রতিটি বিন্দু তোমার লালা রসের সাথে মিশে অমৃত হয়ে শরীরে প্রবেশ করে। জল যখন ধীরে ধীরে ভেতরে যায়, তখন তা কোষগুলোকে পুষ্ট করে, আর যখন ব্যস্ত হয়ে গিলে ফেলো, তখন তা কেবল কিডনির ওপর চাপ সৃষ্টি করে বেরিয়ে যায়। পরিপাকের এই মহাযজ্ঞ কেবল খাবারের ওপর নির্ভর করে না, এটি নির্ভর করে তোমার প্রাণের গতির ওপর। তুমি কি লক্ষ্য করেছ, খুব চিন্তিত বা রাগান্বিত অবস্থায় খেলে পেট ভার হয়ে থাকে? এর কারণ তোমার শরীরের প্রাণশক্তি তখন হজমের বদলে মস্তিষ্ককে সামলাতে ব্যস্ত থাকে। প্রাচীন যোগশাস্ত্রে এমন কিছু বিশেষ মুদ্রার কথা বলা হয়েছে, যা সরাসরি তোমার অন্ত্রের সাথে সংযুক্ত। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী হল বজ্রাসন। এটি একমাত্র আসন যা খাওয়ার পরপরই করা যায় এবং করা উচিত। যখন তুমি বজ্রাসন করো, তখন তোমার পায়ের রক্ত সঞ্চালন কমে গিয়ে সমস্ত রক্ত প্রবাহ তোমার পাকস্থলীর দিকে ধাবিত হয়, এতে জঠরাগ্নি বহুগুণ বেড়ে যায়। মাত্র 5 থেকে 10 মিনিট এই আসনে স্থির হয়ে বসে নিজের শ্বাস প্রশ্বাসের দিকে তাকাও। অনুভব করো, প্রতিটি প্রশ্বাসের সাথে তোমার ভেতরের পচনশীল উপাদানগুলো পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আরেকটি রহস্যময় কৌশল হল সূর্যভেদী প্রাণায়াম বা ডান নাসারন্ধ্র দিয়ে শ্বাস নেওয়া। আমাদের ডান নাসিকা হল সূর্যের প্রতীক, যা শরীরের উত্তাপ বাড়ায়। খাওয়ার আগে যদি তুমি অনুভব করো তোমার খিদে কম, তবে 5 মিনিট ডান নাক দিয়ে শ্বাস নিয়ে বাম নাক দিয়ে ছাড়ো। দেখবে, তোমার ভেতরের নিভে যাওয়া আগুন আবার জেগে উঠেছে। এই 21 দিনে তুমি কেবল খাবার পরিবর্তন করছো না, তুমি তোমার শরীরের এনার্জি চ্যানেলগুলোকে বা নাড়িগুলোকে পুনর্গঠন করছো। তোমার শরীরে গত কয়েক মাস বা কয়েক বছরে যে বিষ বা আম জমা হয়েছে, তাকে বের করে না দিলে নতুন কোনো পুষ্টি শরীর গ্রহণ করবে না। অনেকটা পুরনো নোংরা পাত্রে নতুন দুধ রাখার মতো, তাও ফেটে যাবে। তাই এই 21 দিনের দ্বিতীয় সপ্তাহে তোমাকে মনোযোগ দিতে হবে শোধন বা শুদ্ধিকরণের ওপর। এর জন্য শ্রেষ্ঠ উপায় হল লঙ্ঘনম পরম ঔষধম, অর্থাৎ উপবাস বা ঘি আহার হল শ্রেষ্ঠ ওষুধ। তবে এটা কঠিন কোনো অনাহার নয়। সপ্তাহে একদিন বা অন্তত 15 দিনে একবার একাদশী পালন করা বা কেবল ফলের রস বা আদা জল খেয়ে থাকা। যখন তুমি বাইরে থেকে খাবার দেওয়া বন্ধ করো, তখন তোমার শরীরের সেই জঠরাগ্নি ভেতরের জমা হওয়া পুরনো ময়লা বা আমকে পোড়াতে শুরু করে। একেই আধুনিক বিজ্ঞান বলে অটোফিজি। তোমার শরীর নিজেই নিজের আবর্জনা পরিষ্কার করতে শুরু করে। প্রতিদিন সকালে খালি পেটে হালকা গরম জলে সামান্য আদা আর লেবু মিশিয়ে পান করো। আদা হল বৈদিক ইউনিভার্সাল মেডিসিন, এটি তোমার অন্ত্রের দেয়াল থেকে জমে থাকা আঠালো ময়লাগুলোকে আলগা করে দেয়। যখন তোমার অন্ত্র পরিষ্কার হবে, তখন তোমার ত্বক উজ্জ্বল হতে শুরু করবে, তোমার চোখের জ্যোতি বাড়বে এবং তুমি এক অদ্ভুত হালকা অনুভব করবে। তুমি কখনো ভোরে পাখির ডাক শুনেছ? তোমার শরীরও তখন তেমনি এক সুর খুঁজে পাবে।
তুমি জানো, অনেক সময় আমরা স্বাস্থ্যকর খাবার খেয়েও নিজেকে অসুস্থ করে তুলি। বৈদিক বিজ্ঞানে একে বলা হয় বিরুদ্ধ আহার, অর্থাৎ এমন দুটি খাদ্যবস্তুর মিলন যা শরীরের ভেতরে গিয়ে একে অপরের শত্রু হয়ে দাঁড়ায়। যেমন দুধ এবং টক ফল, কিংবা মাছের সাথে দুধ। আধুনিক রসায়নে একে বলা হয় কেমিক্যাল ইনকম্প্যাটিবিলিটি, কিন্তু আয়ুর্বেদ একে বলে প্রাণের সংঘাত। একটু ভেবে দেখো, তুমি হয়তো খুব পুষ্টিকর প্রোটিন শেক বানাচ্ছ, তাতে দুধ আর কলা মিশিয়ে। কিন্তু বৈদিক দৃষ্টিতে দুধ এবং কলা একসাথে খেলে তা শরীরে ভারী কফ তৈরি করে এবং জঠরাগ্নির গতি কমিয়ে দেয়। এর ফলে তোমার রক্তে টক্সিন তৈরি হয়, যা ত্বকের অ্যালার্জি বা দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টের কারণ হতে পারে। এই 21 দিনের যাত্রায় তোমাকে সতর্ক হতে হবে এই সূক্ষ্ম সংযোগগুলো নিয়ে। মধু কখনো গরম করে খাবে না, কারণ গরম মধু শরীরের সূক্ষ্ম স্রোত বা চ্যানেলগুলোকে রুদ্ধ করে দেয়। প্রতিটি অন্ন গ্রহণের সময় মনে রাখবে, তুমি পুষ্টি দিচ্ছ নাকি সংঘাত তৈরি করছ। যখন তুমি প্রকৃতির নিয়মে সরল খাবার খাবে, তখন তোমার শরীর আর অতিরিক্ত পরিশ্রম করবে না, বরং সেই শক্তি ব্যয় হবে তোমার বুদ্ধিকে ধারালো করতে। পরিপাক কেবল পেটে শেষ হয় না, এটি গিয়ে পৌঁছায় তোমার মস্তিষ্কে। তুমি যখন খুব ঝালো, মশলাদার বা বাসি খাবার খাও, তখন তোমার শরীরে তমোগুণ বা অন্ধকারের সৃষ্টি হয়। তোমার মন ভারাক্রান্ত হয়ে পড়ে, নেতিবাচক চিন্তা তোমাকে ঘিরে ধরে। আর যখন তুমি তাজা, প্রাকৃতিক এবং অল্প মশলায় রান্না করা খাবার খাও, তখন তোমার ভেতরে জন্ম নেয় সত্ত্বগুণ, আলো এবং স্থৈর্য। এই 21 দিনের তৃতীয় সপ্তাহে আমাদের লক্ষ্য হবে শরীরের প্রতিটি কোষকে এই সাত্ত্বিক আলোয় ভরিয়ে দেওয়া। মনে রাখবে, একটি মৃত বীজ থেকে যেমন গাছ হয় না, তেমনি প্রাণহীন খাবার থেকে প্রাণশক্তি উৎপন্ন হতে পারে না। তোমার থালায় যেন অন্তত 60% কাঁচা বা জীবন্ত খাবার থাকে। যখন তুমি প্রাণবন্ত খাবার গ্রহণ করো, তখন সেই খাবারের ভেতরে সূর্যশক্তি সরাসরি তোমার রক্তে মিশে যায়। তুমি অনুভব করেছ, খাওয়ার পর যদি তোমার ঘুম পায়, তবে বুঝবে তুমি বিষ খেয়েছ। আর খাওয়ার পর যদি তুমি নিজেকে হালকা এবং প্রাণবন্ত মনে করো, তবে বুঝবে তুমি অন্নকে প্রসাদে রূপান্তর করতে পেরেছ। সূর্য যখন দিগন্তে মিলিয়ে যায়, তখন আমাদের জঠরাগ্নিও শান্ত হয়ে আসে। রাতের খাবারকে হতে হবে হালকা, যেমন একটি মোমবাতির শিখা। কিন্তু আমরা আধুনিক মানুষেরা রাতকে করেছি উৎসবের সময়। গভীর রাতে গুরুপাক আহার করার অর্থ হল পুরো রাত জুড়ে তোমার শরীরকে এক ক্লান্তিকর যুদ্ধে ঠেলে দেওয়া। যখন তোমার শরীরের উচিত ছিল কোষ মেরামত করা এবং স্মৃতি গুছিয়ে রাখা, তখন সে ব্যস্ত থাকে তোমার পচা খাবারগুলো পচানোর চেষ্টায়। পরবর্তী দিনগুলোতে চেষ্টা করো সূর্যাস্তের 2 ঘন্টার মধ্যে রাতের আহার শেষ করতে। এটি তোমার জন্য কোনো ডায়েট নয়, এটি একটি তপস্যা। শোবার আগে যদি পেট ভার থাকে, তবে তোমার স্বপ্ন হবে অশান্ত আর ঘুম হবে অসম্পূর্ণ। কিন্তু যখন তুমি খালি পেটে বা খুব হালকা পেটে ঘুমাতে যাবে, তখন তোমার শরীর এক গভীর পুনর্জীবনের সুযোগ পাবে। সকালে ঘুম থেকে উঠে তুমি আয়নায় নিজের মুখ দেখলে নিজেই অবাক হয়ে যাবে, এক অদ্ভুত তেজ ফুটে উঠবে তোমার চোখে মুখে। আমরা কি খিদের জ্বালায় খাই, নাকি জিহ্বার লোভে? বৈদিক মনস্তত্ত্ব বলে, জিহ্বা হল সবচেয়ে চঞ্চল ইন্দ্রিয়। যে জিহ্বাকে জয় করতে পেরেছে, সে পুরো জগৎকে জয় করার শক্তি অর্জন করেছে। খাবার সামনে এলে নিজেকে এক মুহূর্তের জন্য প্রশ্ন করো, আমি কি সত্যিই ক্ষুধার্ত, নাকি আমার মন তৃপ্ত হতে চাইছে? খাবার খাওয়ার সময় মৌন থাকা এক মহান সাধনা। কথা বললে বা হাসাহাসি করলে খাবারের সাথে প্রচুর বায়ু পেটে ঢুকে পড়ে, যা গ্যাসের সমস্যা তৈরি করে। প্রতিটি লোকমা যখন তুমি অনুভব করবে, তার গন্ধ নেবে, তার স্পর্শ বুঝবে, তখন তোমার শরীর তৃপ্তির হরমোন বা সেরোটোনিন নিঃসরণ করবে। অল্প খাবারেই তুমি পূর্ণতা পাবে। এই পূর্ণতা কেবল পেটের নয়, এই পূর্ণতা আত্মার। 21 দিনের এই যাত্রা তোমাকে শেখাবে কিভাবে নিজের ইন্দ্রিয়ের রাজা হতে হয়। তোমার অন্ত্রের ভেতরে কোটি কোটি ক্ষুদ্র প্রাণ বা মাইক্রোবাইন বাস করে, এদেরকে বলা হয় তোমার শরীরের রক্ষাকর্তা। যখন তোমার খাবার পচে যায়, তখন এই ভালো বন্ধুগুলো মারা যায় এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া রাজত্ব শুরু করে। এই 21 দিনের শেষ পর্যায়ে আমাদের কাজ হল এই মিত্রবাহিনীকে আবার শক্তিশালী করা। আয়ুর্বেদে তক্র বা ঘোলকে বলা হয়েছে পৃথিবীর অমৃত। দুপুরের খাবারের পর সামান্য জিরে গুঁড়ো আর সৈন্ধব লবণ দিয়ে 1 গ্লাস ঘোল পান করা মানে তোমার অন্ত্রে এক জ্যান্ত প্রাণের সঞ্চার করা। এটি জঠরাগ্নির ওপর কোনো চাপ না দিয়ে হজম প্রক্রিয়াকে মসৃণ করে। একইভাবে রাতে ঘুমানোর আগে 1 গ্লাস হালকা গরম দুধে সামান্য হলুদ মিশিয়ে পান করা তোমার ভেতরের প্রদাহ বা ইনফ্লামেশন দূর করতে সাহায্য করে।
তবে মনে রেখো, তোমার শরীর যদি দুধ সহ্য করতে না পারে তবে জোর করবে না। প্রকৃতির সংকেত বোঝাই হল শ্রেষ্ঠ জ্ঞান। আমাদের শরীর মাটি, জল, আগুন, বায়ু এবং আকাশ, এই 5টি উপাদান দিয়ে তৈরি। অধিকাংশ সময় আমাদের শরীরের রোগ হয় কারণ আমরা আকাশ বা শূন্য স্থানকে ভয় পাই। আমরা পেটকে সবসময় পূর্ণ রাখতে চাই, কিন্তু যথাগ্নিকে প্রজ্বলিত করার জন্য যেমন বাতাসের প্রয়োজন, তেমনি প্রয়োজন শূন্য স্থানের। এই 21 দিনের যাত্রায় তুমি অনুভব করতে পারবে একটু খিদে থাকা অবস্থায় টেবিল থেকে উঠে আসা কতটা আরামদায়ক। যখন তুমি পেট সামান্য খালি রেখে খাবার শেষ করো, তখন তোমার শরীরের বায়ু এবং আকাশ তত্ত্ব সক্রিয় হয়। এটি তোমার বুদ্ধিকে তীক্ষ্ণ করে এবং মেদ ঝরাতে সাহায্য করে। 21 দিনের শেষে তুমি বুঝতে পারবে উপবাস মানে নিজেকে কষ্ট দেওয়া নয়, বরং নিজেকে ভেতর থেকে পুনর্গঠন করার এক বিরল সুযোগ। যখন তুমি শরীরকে হজমের কাজ থেকে ছুটি দাও, তখন সে সেই শক্তি ব্যবহার করে তোমার জরাজীর্ণ কোষগুলোকে মেরামত করতে। এটিই হলো প্রকৃত ডিটক্স। 21 দিনের এই যাত্রা তোমাকে একটি নতুন শরীরের কাঠামো দিয়েছে, কিন্তু এই কাঠামোর ভেতরে বাস করে তোমার পুরনো মন। মন সবসময় চায় সেই পুরনো তামসিক স্বাদে ফিরে যেতে, অতিরিক্ত চিনি, ভাজাভুজি আর অসময়ের আহার। এই পর্যায়ে তোমার সবচেয়ে বড় শত্রু কোনো খাবার নয়, বরং তোমার পুরনো সংস্কার বা অভ্যাস। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, অভ্যাসেন্তু কৌন্তে বৈরাগ্যেঞ্চ গৃহতে, অর্থাৎ অভ্যাসের মাধ্যমেই মনকে বশ করা সম্ভব। এই 21 দিনে তুমি তোমার শরীরের এনজাইম এবং কোষের স্মৃতি বদলে ফেলেছ। এখন যদি তুমি আবার সেই পচনশীল অভ্যাসে ফিরে যাও, তবে শরীর বিদ্রোহ করবে। তাই তোমাকে হতে হবে এক সচেতন প্রহরী। যখনই কোনো অস্বাস্থ্যকর খাবার সামনে আসবে, তখন জিভ নয়, তোমার পাকস্থলীকে প্রশ্ন করো, আমি কি এটি হজম করতে পারবো, নাকি এটি ভেতরে গিয়ে আবার পচতে শুরু করবে। একবার যদি তুমি এই সচেতনতা অর্জন করো, তবে প্রলোভন আর তোমাকে স্পর্শ করতে পারবে না। পরিপাক কেবল তোমার পেটের ভেতরের ঘটনা নয়, এটি বাইরের পরিবেশের সাথেও যুক্ত। আয়ুর্বেদ একে বলে ঋতুচর্যা। সূর্য যখন গ্রীষ্মে প্রখর থাকে, তখন তোমার যঠরাগ্নি কিছুটা স্তিমিত হয়ে যায়, তাই তখন হালকা ও শীতল খাবার প্রয়োজন। আবার শীতকালে যখন বাইরে ঠান্ডা থাকে, তখন শরীরের ভেতর আগুন তীব্র হয়, তাই তখন পুষ্টিকর ও ভারী খাবার হজম করা সহজ। অধিকাংশ মানুষ সারা বছর একই ধরনের খাবার খেয়ে নিজের শরীরের ভারসাম্য নষ্ট করে ফেলে। তুমি যদি প্রকৃতির ঋতুচক্রের সাথে নিজের আহারকে মেলাতে পারো, তবে তোমার পরিপাকতন্ত্র কখনো ক্লান্ত হবে না। বর্ষাকালে যখন বাতাসে আর্দ্রতা বেশি থাকে, তখন যঠরাগ্নি সবচেয়ে দুর্বল থাকে, তাই এই সময়েই মানুষ সবচেয়ে বেশি পেটের রোগে ভোগে। এই 21 দিনের শিক্ষা তোমাকে শেখাবে কিভাবে ঋতু পরিবর্তনের সাথে সাথে নিজের খালার রং এবং স্বাদ বদলে নিতে হয়। প্রকৃতির সাথে লড়াই করে নয়, বরং প্রকৃতির ছন্দে নেচে চলাই হলো দীর্ঘায়ুর গোপন চাবিকাঠি। খাওয়ার সময় আমরা কেন কথা বলি? কারণ আমরা বর্তমান মুহূর্তকে সহ্য করতে পারি না। আমরা হয় অতীতে থাকি, নয়তো ভবিষ্যতের পরিকল্পনায়। কিন্তু আহার হলো এক গভীর ধ্যান। যখন তুমি প্রতিটি গ্রাস চিবিয়ে খাচ্ছ, তখন সেই স্বাদের বৈচিত্র্য অনুভব করো। মিষ্টি, টক, নোনতা, তেতো, প্রতিটি স্বাদ তোমার শরীরের ভিন্ন ভিন্ন অঙ্গকে পুষ্ট করে। জীব যখন স্বাদের অতৃপ্তি থেকে মুক্তি পায়, তখন মন শান্ত হয়। এই 21 দিনের শেষে তুমি লক্ষ্য করবে, তোমার আর বারবার খেতে ইচ্ছে করছে না। কেন? কারণ তোমার শরীর এখন পুষ্টি শোষণ করতে শিখছে। আগে তুমি প্রচুর খেতে, কিন্তু শরীর পুষ্টি পেত না, কারণ খাবার পচে যেত। এখন তুমি অল্প খাচ্ছ, কিন্তু সেই অল্প খাবারই তোমাকে অফুরন্ত প্রাণশক্তি দিচ্ছে। এই পরিমিতিবোধই হল আধ্যাত্মিক উন্নতির প্রথম ধাপ। শরীর যখন ভারমুক্ত হয়, তখন ধ্যান করা সহজ হয়, প্রার্থনা গভীর হয়। মানুষ কেন বুড়িয়ে যায়? বৈদিক বিজ্ঞান বলছে, আমরা বয়সের কারণে বৃদ্ধ হই না, আমরা বৃদ্ধ হই শরীরের ভেতরে জমে থাকা বিষ বা আমের কারণে। যখন তোমার খাবার ঠিকমতো হজম হয় না, তখন সেই পচনশীল অংশ তোমার কোষে কোষে গিয়ে জমা হয়, যাকে আধুনিক পরিভাষায় বলা হয় অক্সিডেটিভ স্ট্রেস। এটি তোমার বলিরেখা, চুল পড়া এবং হাড়ের ক্ষয়ের মূল কারণ। কিন্তু যখন তোমার যঠরাগ্নি শুদ্ধ থাকে, তখন অন্ন রূপান্তরিত হয় ওজসে। ওজস হল আমাদের শরীরের সেই সূক্ষ্ম শক্তি, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি এবং চেতনার দীপ্তি বজায় রাখে। এই 21 দিনের সাধনা শেষে তোমার শরীরে এখন ওজস তৈরি হতে শুরু করেছে। এই ওজস তোমার স্নায়ুতন্ত্রকে শান্ত রাখে এবং তোমার যৌবনকে ধরে রাখে।
তুমি খেয়াল করে দেখবে, যারা মিতাহারী এবং যার পরিপাকতন্ত্র পরিষ্কার, তাদের চোখে এক বিশেষ জ্যোতি থাকে। এটিই হল জঠরাগ্নির সেই দিব্য প্রকাশ যা বাইরে তেজ হিসেবে ফুটে ওঠে। পরিপাকতন্ত্রের এই 21 দিনের যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুঘটক হল তোমার ঘুম। আধ্যাত্মিক পরিভাষায় একে বলা হয় যোগনিদ্রার প্রস্তুতি। তোমার শরীর যখন রাতের বেলা খাবার হজম করার ঝামেলা থেকে মুক্তি পায়, তখন সে তার সমস্ত শক্তি নিয়োগ করে ভিটাল অর্গানস বা প্রধান অঙ্গপ্রত্যঙ্গগুলো মেরামতে। রাতে হালকা আহার করার ফলে তোমার যকৃৎ রক্ত পরিষ্কার করার পর্যাপ্ত সময় পায়। তুমি যখন গভীর ঘুমে নিমগ্ন থাকো, তখন তোমার মস্তিষ্ক থেকে টক্সিন ধুয়ে মুছে সাফ হয়ে যায়। 21 দিনের শেষে তুমি অনুভব করবে তোমার আর 8 থেকে 10 ঘন্টা ঘুমের প্রয়োজন নেই। মাত্র 6 ঘন্টার গভীর ও নিরবচ্ছিন্ন ঘুমই তোমাকে দেবদূতের মতো সতেজ করে তুলবে। কারণ তোমার শরীর এখন আর পচনের বিরুদ্ধে যুদ্ধ করছে না, বরং সে প্রকৃতির ছন্দে বিশ্রাম নিচ্ছে। 21 দিন পার হয়ে গেছে, তুমি আজ আর সেই পুরনো মানুষটি নও যে ক্লান্ত আর ভারী শরীর নিয়ে দিন শুরু করতে। এই যাত্রা কেবল পেটের সমস্যা সমাধান ছিল না, এটি ছিল তোমার নিজের মন্দিরে ফেরার পথ। অন্ন বা খাবার হল ব্রহ্মের এক রূপ, অন্নম ব্রহ্ম। আজ থেকে তুমি যখনই কিছু খাবে, মনে রাখবে তুমি এক পরম যজ্ঞে আহুতি দিচ্ছ। তোমার খাবার এখন আর ভেতরে পচবে না, বরং তা রক্তে মিশে তোমার আত্মবিশ্বাস বাড়াবে, তোমার বুদ্ধিকে প্রখর করবে এবং তোমাকে এক আধ্যাত্মিক প্রশান্তি দান করবে। তোমার জীবন এখন আর রোগের আড্ডাখানা নয়, বরং তা প্রাণশক্তির এক উজ্জ্বল দীপশিখা। এই 21 দিনের নিয়মগুলোকে জীবনের চিরস্থায়ী সঙ্গী করে নাও। মনে রেখো, সুস্থ শরীরই হল মোক্ষ বা মুক্তির প্রথম সিঁড়ি। তুমি নিজেকে জয় করেছ, তুমি তোমার রসনাকে জয় করেছ। এই নতুন প্রাণশক্তি নিয়ে এগিয়ে চলো এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে, যেখানে প্রতিটি দিন হবে এক উৎসব এবং প্রতিটি শ্বাস হবে এক প্রার্থনা।